উনি যখন নামাজ পড়তেন তখন যখন সেজদায় যেতেন তো অনেকে বলছে যে এটা বহুক্ষণ উনি থাকতেন সেই সেজদায়। উনার টাকা পয়সা কোনো এইগুলার প্রতি কোনো মোহ ছিল না। ওইখানেই হলো হাসন রাজার মূল বাড়ি, মূল ঘর। হায় রে যখনই মরিয়া যাইবা মাটি হইব বাসা। আজকে আমি এমন এক জমিদারের গল্প আপনাদেরকে শোনাবো যে জমিদারের কোনো প্রাসাদময় বা অট্টালিকাময় বাড়িঘর কোনো কিছুই ছিল না। লক্ষ লক্ষ বিঘা জমির মালিক থাকলেও তিনি কখনো এই দুনিয়াদারি বা দুনিয়াদারির মোহ কোনো কিছুই তাকে কখনো টানেনি। আমি আজকে এই মুহূর্তে আছি সুনামগঞ্জের তেঘরিয়াতে, যেটা হচ্ছে সাহেব বাড়ি। আর এই সাহেব বাড়ি মানে হচ্ছে সুনামগঞ্জের গর্ব, যেটা হচ্ছে হাসন রাজার বাড়ি। আজকে এই হাসন রাজার বাড়িতে যাব, গিয়ে হচ্ছে হাসন রাজা সম্পর্কে সব কিছু জানবো এবং তার সাথে আপনাদেরকেও জানাবো। লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। আপনি ওনার সম্পর্কে কি হন, দেওয়ান হাসন রাজার? আমি ওনার প্রপুত্র, নাতির ছেলে পন্থী। হাসন রাজা বাল্যকালে ওনার পিতা হারাইছিলেন। পিতার পরে ওনার বড় ভাই মারা গেলেন, বুঝছেন, খুব অল্প সময়ের ব্যবধান। ওনার পিতা এবং ওনার ভাই হারানোর পরে ওনার ভিতরে একটা পরিবর্তন আসলো, যেটা ওনার 14 বছর 15 বছর পরেই এই বয়সেই উনি হারাইছিলেন। তখন এই জমিদারের দায়িত্ব ওনার উপর অর্পণ হয়েছে। তো তৎকালীন সময়ে ওনার বড় বোন ছিলেন সৈফা বানু। উনি হাসন রাজাকে সহযোগিতা করছিলেন এই জমিদারি চালানোর ব্যাপারে। উনি তো ওই সময় অনেক স্মার্ট ছিলেন। জি জি, উনিও কবি ছিলেন, লেখক ছিলেন। আচ্ছা, আচ্ছা। ওনার জন্ম কিন্তু সুনামগঞ্জে, ওনার মায়ের বাড়িতে, মানে এইখানেই, এবং মৃত্যু এইখানেই হয়েছে। ওনার পিতা আলী রাজা, ওনার জমিদারি ছিল রামপার সাথে, এবং লক্ষণশ্রীতেও ছিল অনেক জায়গা ওনার জমিদারি। এই হিসাবে দু সাইড থেকেই উনি জমিদারি পাইছিলেন। ওনার পূর্বপুরুষ তো রাজা বিজয় সিংহ, ওনারা ছিলেন ভারতের উত্তরপ্রদেশের রায়বেরেলিতে। তো ওইখান থেকে যখন রাজা বাবু রায় চৌধুরী উনি তখন যশোরে চলে আসলেন, তখন বাবু রায় চৌধুরী উনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তারপরে তার নাম পরিবর্তন করে রাজা বাবু রায় চৌধুরী থেকে রাজা বাবু খান চৌধুরী নাম ধারণ করলেন। এরপরে ওনারা চলে আসলেন আবার সিলেটের কুনাউড়া থেকে পরে রামপার-সাথে চলে আসলেন। ওনার জমিদারির পরিমাণ কি পরিমাণ ছিল? এটা আমি একজ্যাক্ট বলতে পারবো না, তবে কয়েক লক্ষ বিঘা জমি ছিল। হাসন রাজা, আমি শুনলাম যে উনি মানে জমিদার ছিলেন, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু উনি মানে জমিদারিতে কখনোই মানে খুব একটা ওনার মনোযোগ ছিল না না না। এইটা ওই সময় যুবক বয়সে আস্তে আস্তে ধীরে ধীরে ওনার মধ্যে চেঞ্জ হওয়া শুরু হয়েছিল, যে মানুষের জীবন মৃত্যু নিয়ে, বুঝছেন, চিন্তা ভাবনা এসে গেছিল। তখনই উনি গান লেখা শুরু করলেন আস্তে আস্তে। উনি যখন নামাজ পড়তেন তখন যখন সেজদায় যেতেন তো অনেকে বলছে যে এটা বহুক্ষণ উনি থাকতেন সেই সেজদায়, বুঝছেন। কি জানি উনি তখন ফিল করতেন একটা কিছু একটা, বুঝছেন। সেজদা থেকে উঠতে অনেক সময় নিত। তার মানে ওনার নামাজ শেষ করতে অনেক সময় লাগতো। যে অনেক সময় লাগতো। উনি হয়তো গভীর চিন্তায় মগ্ন তখন থাকতেন। এই যে গড়টা দেখতেছেন, এই গড়টাতেই হাসন রাজার মূল গড়টা ছিল এইখানে। আচ্ছা, তখন এইটা মাটি এবং ছনের গড় ছিল। পরবর্তীতে উনি মারা যাওয়ার পরে ওনার ছেলে তখন এই গড়টা তৈরি করছিলেন। এই হলো পুকুর, যেখানে হাসন রাজা স্নান করতেন, গোসল করতেন। সিম্পল, এইগুলাতে কোনো জৌলুস নাই কিছু। মানে উনি খুব সাধারণ জীবনযাপন করতেন। খুবই সাধারণ জীবনযাপন করতেন। এই পাকা গড় একটা ছিল। তো উনি একসময় কলকাতা বেড়াতে গেছিলেন হাসন রাজা। তো ফিরে আসার পরে উনি ছেলেকে জিজ্ঞাসা করলেন যে বাবা, এটা তুমি কার জন্য করছো এই গড়টা? তখন ছেলে বললেন, বাবা তোমার জন্য করছিলাম, তুমি এখানে থাকবা। তো হাসন রাজা বললেন, দেখো আমি মাটি এবং ছনের গড়ই পছন্দ করি, দালানে বসবাস করতে পছন্দ করি না, তুমি এটা ভেঙে ফেলো, বুঝছো। তারপর এটা ভাঙা হয়েছে। তার মানে এখানে একটা দালান করা হয়েছিল। দালান করা হয়েছিল। এই যে বিটা কি, এটা গাছের তলে। এইটা হলো গুলাগড় বা ভাড়াল আমরা যা বলি, ওইটা ধান রাখা হইতো। এইটাও তৎকালীন হাসন রাজার সময়কার। এই আম গাছটা ওনার সময়কার। এই গেটটা হইল তৎকালীন সময়, এই দেয়ালটা ওই সময়কার। এটা কি আগে কাচারি ঘর ছিল? এইটাই কাছারি ঘর ছিল, যেটা বাংলা বা টঙ্গী আমরা বলতাম। ওইখানে হাসন রাজার
দলিল দস্তাবেজ এগুলো থাকতো এখানে। আর এইখানে হাসান রাজা বসে থাকতেন, বুঝছেন। এখানে চেয়ার, সিম্পল চেয়ার, একটা টেবিল ছিল, আর দুই পাশে ব্রেঞ্চি ছিল। ওনার লোকজন সবসময় যারা থাকতো ওনার পাশে ওরা বসে রয়েছিল আর কি। উনি কি মানে ওই খুব বেশি মানে বজরায় থাকতে পছন্দ করতেন এরকম কিছু, মানে হাওরে ঘুরে বেড়াতেন এটা উনি শিকারে যেতেন, কুড়া শিকারে, বুঝছেন। এই সুরমা নদী পাড়ে এই ঘাট ছিল, ওই ঘাটে ওনার নৌকা ছিল, এইগুলা বিভিন্ন টাইপের নৌকা, বুঝছেন। ওই নৌকা নিয়ে চলে যেতেন, প্রথম একদিন 2 দিনের এরকম সফরে। সফরে। একবার এক ঘটনা আছে, উনি শিকারে গেছিলেন, শিকারে যাওয়ার পরে উনি পথ হারায় ফেলছেন, এখন সন্ধ্যা হয়ে গেছে, বুঝছেন। পরে ওনার লোককেও উনি পাইতেছেন না এই সময়। ছোট্ট একটা কুড়িয়াঘর পাইছিলেন ওই জঙ্গলের ভিতরে। তো কুড়িয়াঘরে গিয়ে দেখলেন যে এক বৃদ্ধ মহিলা বসে রয়েছে। তো উনি জিজ্ঞেস করলেন যে তুমি কি এইখানে থাকো? সে বলল হ্যাঁ আমি এখানে থাকি। তো বলল আমার তো খুব খিদা লাগছে, বুঝছো, আমি আসছিলাম শিকারে, আমার খুব খিদা লাগছে, তুমি কি আমাকে কিছু খেতে দিবে, বুঝছো। তো ভদ্র মহিলা, বয়স্ক মহিলা, তো উনি হাসান রাজাকে খেতে দিলেন। তারপর হাসান রাজাকে বললেন যে দেখেন আমি খুবই কষ্টের মধ্যে আছি, এই এলাকা আমার তেমন একটা জমি জমা নাই, কিছু নাই, তো আমি কখনো একবেলা খাই, কখনো খেতে পারি না, বুঝছেন, এইরকম অবস্থা। আমার সংসারে আর কেউ নাই, বুঝছো। তখন হাসান রাজা ওই মহিলাকে বললেন যে ঠিক আছে, তুমি কালকে আমার বাংলোতে চলে আসো। উনি ঠিকানা দিলেন, বুঝছেন, যে আমি এইখানে থাকি। তো সে চিনতে পারে নাই ও যে হাসান রাজা, বুঝছেন। তো পরের দিন সে চলে আসছে, এই মহিলা আসার পর উনি ওনার একটা বিশাল পরগনা বা গ্রাম বলতে গেলে এইটা ওনার নামে দিয়ে দিছেন, পুরোটাই মহিলার নামে? পুরোটাই। এবং এইটার নাম এখন পড়ে গেছে বেটির গাঁও, বুঝছেন। মানে ওই মহিলা, তো মহিলা ছিল একজন, বেটি গাঁও পড়ে গেছে আর কি। এই গ্রামটা কি এখনো আছে? এখনো আছে। আর আমরা এমন জায়গায় আছি যেখানে হাসান রাজা একটা সময় এখানেই উনি যে বসতেন, এইখানে এবং এই জায়গায় বসেই উনি ওনার কাছারে সবকিছু পরিচালনা করতেন। আপনি যদি কম্পেয়ার করেন হিন্দু জমিদারদের, এটা বিশাল বিশাল বিল্ডিং বা জমকালু ছিল, মহল ছিল, হ্যাঁ, মহল ছিল, জলসাগর ছিল, রংমহল, কত কিছু ছিল। রংমহল এগুলা ছিল, অন্দরমহল, গৌরাঙ্গেই বাহির ছিল মহল, বিশাল 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 জারবাতি, এটা আমরা দেখছি এটা। কিন্তু হাসান রাজা এগুলা কিচ্ছু ছিল না। মানুষ বলে উনি যত লেখালেখি করতেন, হ্যাঁ, হাওরে যেতেন, হাওরে গিয়ে ধরেন দেখার হাওর ছিল একটা নাকি, হ্যাঁ, ওই মানে উনি মানে বিভিন্ন নারীদেরকে দেখতেন, দেখে দেখে উনি লিখতেন। এগুলো কি মানে এইগুলা মিথ্যা, এটা আপনার জর্জনীয়। যারা সিনেমা জগতে হাসান রাজাকে নিয়ে আসছে, তারা চিন্তা করছে যে সিম্পল লাইফ দেখালে তো এটা আকর্ষণ করবে, Public নিবে না। পাবলিক এর জন্য জৌলুস কিছু দেখালে হয়তো মানুষ দেখবে, এটা এর জন্য তারা করছে। এটা অনেক রং, অনেক কিছু মিশিয়ে ফেলছে এটা। এক সময় এক ভিজিটর আসলেন, দর্শনার্থী আসলেন হাসান রাজা বাড়ি দেখতেন। তো হাসান রাজা কে জিজ্ঞেস করলেন সে যে আমি কি আপনার হাসান রাজা বাড়ি দেখতে পারি? উনি চিনতে পারেন নাই যে উনি হাসান রাজা। হাসান রাজার সাথেই যে কথা বলতেছেন, এটা উনি হাসান রাজার সাথে কথা বলতেছেন। তো হাসান রাজা বললেন হ্যাঁ আপনি হাসান রাজা বাড়ি দেখতে আসেন, চলেন আমি আপনাকে দেখাই দিই। তখন ওই এই যে দেয়ালের পূর্ব পাশে, মানে বাংলা সামনে যে এটা খোলা মাঠ ছিল, আজকে যেটা একটু গাছগাছালি দেখা যাচ্ছে, তখন এইটা খোলা মাঠ ছিল। তো ওইখানে বসে উনি সুরমা নদী দেখতে পারতেন, উনি খাসিয়া পাহাড় দেখতে পারতেন এইখান থেকে। তো উনি তখন বললেন যে চলেন আমি হাসান রাজার বাড়ি দেখাই দিই। উনি মাঠের ভিতর দিয়ে উনি গায়ের পথ ধরে চলে গেলেন ওনার মায়ের কবরস্থানে, যেখানে উনি জানতেন যে এইখানেই তার কবর হবে, মায়ের কবরের পাশে। কবরের পাশে গিয়ে উনি ভদ্রলোককে বললেন যে এইটা হলো হাসান রাজার মূল বাড়ি। তো ভদ্রলোক চিন্তা করলেন যে তো কেমন লাগে মানুষটা, বুঝছেন, স্বাভাবিক মনে হচ্ছে না। তো উনি হাসান রাজা যখন ফিরে আসতেছেন তখন একটু দূর চলে গেছেন, একটা ডিস্টেন্স হয়ে গেছেন। তখন উনি আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করলেন ভাই আমি তো হাসান রাজার বাড়ি দেখতে আসছিলাম, কিন্তু উনি কবরস্থানে নিয়ে আসলো কেন? তখন ওনার বললেন যে দেখেন আপনি ওনার গানের ভিতর পান নাই যে হাসান রাজা বাড়ি বলতে কি বোঝাচ্ছেন। মূল বাড়ি তো এই কবরস্থানেই, যেটা হাজার হাজার বছর থাকবে এখানে। এই বাড়ি এইগুলো তো ক্ষণস্থায়ী, এগুলো হয়তো 70, 80, 100 বছর বা 200 বছর থাকতে পারে, বুঝছেন।
এখানে হচ্ছে হাসন রাজা আর তার মা হ্যাঁ। দুইজনই এখানে শায়িত আছে। আর 2 জন এখানে সাহিত্য আছে। হাসন রাজা কি আগে থেকেই ঠিক করে রেখেছিলেন যেন তাকে এখানে কবরস্থ করা হয় বা কিছু? না, ওইটা উনি জীবিত থাকতেই বলে গেছিলেন যে আমাকে আমার মায়ের পাশে কবরস্থ করা হয় যেন।